ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওটি হবে ভীষণ ভীষণ ইন্টারেস্টিং, কারণ ডুয়ার্স ভ্রমণ একদম আমি বাজেট ট্রিপ করিয়ে দেখাবো। কিভাবে কলকাতা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেনের টিকিট না পেলে পরে কোন ট্রেনের টিকিট কেটে কম খরচায় তোমরা একদম সহজ পদ্ধতিতে এসে পৌঁছাবে ডুয়ার্সে, সেটা তো বলবো। তার সাথে গরুমারা ন্যাশনাল পার্কের ভেতরে গভীর জঙ্গলের মাঝে কোন হোমস্টেতে থাকবে, যেই হোমস্টেতে থাকলে পরে শুধু অসংখ্য পরিযায়ী পাখিদের ডাক, তার সাথে ঝাঁকে ঝাঁকে ময়ূর দেখতে পারবে। এমনকি হোমস্টেতে থাকলে পরে তোমরা থাকা খাওয়ার কি কি সুযোগ সুবিধা পাবে, এবং হোমস্টের আশেপাশে পায়ে হেঁটে কোন কোন ডুয়ার্সের জায়গাগুলো ঘুরে দেখবে, এমনকি হোমস্টে থেকে টোটো রিজার্ভ করে কিভাবে ডুয়ার্সের কিছু ছোট্ট ছোট্ট সাইট সিন ঘুরে দেখবে, এতে তোমাদের কত টাকা খরচা হতে পারে, এ টু জেড ইনফরমেশন তুলে ধরবো আমার এই ছোট্ট ভিডিওতে। আশা করছি তাই আজকের এই ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগবে, এবং একবার হলেও ভিডিওটি দেখার পরে ডুয়ার্স ভ্রমণ করার তোমাদেরও ইচ্ছে করবে। তবে বন্ধুরা, আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখান থেকেই শুরু করা যাক। ঘড়ির কাঁটায় বাজে এখন ঠিক দুপুর 1:15। বন্ধুরা, উত্তরবঙ্গের দিকে যখনই আমি জার্নি করি আমি সব সময় বেছে নিই তিস্তা তোরসা এক্সপ্রেস, কারণ এই ট্রেনটি কিন্তু আমার ভীষণ পছন্দের একটি ট্রেন। আজকে ট্রেন ধরবো আমি শিয়ালদা স্টেশন থেকে তিস্তা তোরসা এক্সপ্রেস, যে ট্রেনটি কিন্তু শিয়ালদা স্টেশন থেকেই ছাড়ে। তবে কটার সময় ছাড়বে, ট্রেনের টাইমিং এবং কত নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন দেবে, সমস্ত কিছুটা আমি তোমাদের জানিয়ে দেবো প্ল্যাটফর্মের ভেতরে গিয়ে। শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে তিস্তা তোরসা এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনটি কিন্তু দুপুর ঠিক 2টোর সময় দিয়ে দিয়েছে, তবে ট্রেন ছাড়ার টাইমিং হলো দুপুর ঠিক 3টের সময়। মোটামুটি 1 ঘন্টা আগে ট্র্যাকে ট্রেন চলে এসেছে, ট্রেন দাঁড়িয়ে রয়েছে। ট্রেনে তো উঠবো, তার আগে ভাড়ার বিষয়টা বলি। মাথা পিছু ভাড়া লেগেছে কিন্তু 335 টাকা করে। আমি মোটামুটি 1 মাস আগে টিকিট কেটে রেখেছিলাম। এই ট্রেনের বন্ধুরা স্লিপার কোচ ছাড়া রয়েছে জেনারেল কোচ, তবে জেনারেল কোচে কিন্তু একটু ভিড় হয়, আর যেহেতু অনেকটা দূরের আমাদের জার্নি রয়েছে তাই আমি সকলকেই বলবো যে তোমরা কিন্তু অবশ্যই জেনারেল কোচটা একটু অ্যাভয়েড করে তোমরা চেষ্টা করবে স্লিপার কোচে যাওয়ার জন্য। আচ্ছা, এবারে আসি। আমি কিন্তু আমাদের সিটটা পড়েছে S1 এ, সিট পড়েছে 72 এবং 73। আমি IRCTC থেকে কিন্তু ট্রেনের টিকিট কেটে নিয়েছিলাম। এবারে সোজা ট্রেনে উঠে পড়বো। সঠিক সময় ট্রেন ছেড়ে রওনা দিয়ে দিয়েছে নিজস্ব গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। বন্ধুরা, এই ট্রেনে এসি কোচও রয়েছে, তবে স্লিপার কোচের ভাড়ার থেকে এসি কোচের ভাড়াটা কিন্তু একটু বেশি, এটা মাথায় রাখতে হবে। এবার তোমাদের মনে প্রশ্ন যে আমি বলেছি ডুয়ার্স ভ্রমণ করে দেখাবো, তবে তিস্তা তোরসা ট্রেনে জার্নি করে কিভাবে ডুয়ার্স ঘুরবো, তাই তো? আমার সাথে থাকলে পুরো তথ্যটাই পাবে। তিস্তা তোরসা ট্রেনে জার্নি করেও শেয়ার গাড়ি ধরে কম খরচায় ডুয়ার্সে পৌঁছানো যায় এবং ডুয়ার্স ভ্রমণ করা যায় খুব কম খরচায়। আশা করছি আমার সাথে থাকলে সমস্ত কিছুটাই তোমরা জানতে পারবে। বেশ খানিকক্ষণ ট্রেনে জার্নি করে ফাইনালি পৌঁছে গিয়েছি আমার গন্তব্যস্থলে। ট্রেন দাঁড়িয়ে পড়লে আমিও ঝটপট করে ট্রেন থেকে নেমে পড়বো। ভোরবেলা একদম 3টের সময় আমি পৌঁছে গিয়েছি এনজিপি স্টেশনে। এনজিপি স্টেশনের আমি কিন্তু ট্রেন থেকে নামার পরে এবারে সোজা বাইরের দিকে বেরোবো। তবে এনজিপি স্টেশনে যে একদম বাইরের দিকের মেন গেটটা রয়েছে সেখানেই যাব। বন্ধুরা, তার আগে বলে রাখি, ট্রেন এনজিপি স্টেশনে আসার কথা ছিল রাত্রেবেলা ঠিক 2:10-এ, সেখানে ট্রেন এসে পৌঁছেছে একদম ভোরবেলা 3টের সময়। একটু লেট তো অবশ্যই করেছে, তবে যাই হোক ভালোভাবে সেফ জার্নি করেছি এবং কমপ্লিট করে কিন্তু আমি পৌঁছে গিয়েছি এনজিপি স্টেশনে। চলো তাহলে এখন বাইরের দিকে বেরোনো যাক। ফাইনালি প্ল্যাটফর্ম চত্বর থেকে বাইরের দিকে বেরিয়ে চলে এসেছি স্টেশন চত্বরের মেন গেটের সামনে। এখানে বোর্ডের মধ্যে খুব সুন্দর করে লেখা রয়েছে কিন্তু ওয়েলকাম টু নিউ জলপাইগুড়ি স্টেশন। আচ্ছা, এনজিপি স্টেশনের পুরো নাম হলো নিউ জলপাইগুড়ি স্টেশন, এটা জানিয়ে দিলাম। তবে স্টেশন চত্বরের বাইরের দিকে এখন কিন্তু কিছু কাজ চলছে, স্টেশন চত্বরেরই কাজ চলছে, তাই একটু তোমরা এলোমেলো দেখতে পারবে। তবে এখানে কিন্তু টয় ট্রেনটা রয়েছে, এটাকে সরানো হয়নি। এবারে গাড়ি ধরবো, গাড়িটা কোথা থেকে ধরবো সেটা জানিয়ে দিচ্ছি। স্টেশন চত্বর থেকে তোমরা যখন বাইরের দিকে মেন গেটের কাছে বেরোবে, মেন গেটের একদম ঠিক সামনেই বাঁদিকে একটি সরু রাস্তা চলে গেছে এবং অ্যারো সাইন দিয়ে বোঝানো হয়েছে যে নিউ ট্যাক্সি স্ট্যান্ডটা কোন দিকে। এই অ্যারো সাইন দেখতে দেখতে বাঁদিকের রাস্তা ধরে আমি কিন্তু গাড়ি স্ট্যান্ডের দিকে এগিয়ে যাব।
স্টেশন চত্বরের সামনে থেকে অ্যারো সাইন দেখতে দেখতে 1 মিনিট হাঁটা পথে আমি পৌঁছে গিয়েছি গাড়ি স্ট্যান্ডের সামনে। এই গাড়ি স্ট্যান্ড থেকে কিন্তু তোমরা শেয়ার গাড়িরও অপশন পাবে, তোমরা রিজার্ভ গাড়ি যদি করতে চাও রিজার্ভ গাড়িরও অপশন পেয়ে যাবে। তবে আমি কিন্তু শেয়ার গাড়িটাই ধরবো এখন সবার প্রথমে শিলিগুড়ি বাস স্ট্যান্ড যাওয়ার জন্য। এখানে ম্যাজিক ভ্যানগুলো দাঁড়িয়ে রয়েছে। তবে বন্ধুরা আরো একটি কথা বলে দিচ্ছি, একদম ভোরবেলার দিকে যে ম্যাজিক ভ্যানগুলো ছাড়ে এতে শিলিগুড়ি বাস স্ট্যান্ড যেতে মানে এনজিপি স্টেশন থেকে শিলিগুড়ি বাস স্ট্যান্ড যেতে ভাড়া লাগে মাথা পিছু 40 টাকা করে। তবে সকাল 7টার পর থেকে যখন গাড়ির সংখ্যা বেড়ে যায় তখন মাথা পিছু লাগে ভাড়া 30 টাকা করে। এখন গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সোজা আমি লাগেজ নিয়ে গাড়িতে উঠে পড়বো। গাড়ি স্ট্যান্ডে এসে যদি দেখো গাড়ির সংখ্যা কম রয়েছে, শিলিগুড়ি বাস স্ট্যান্ড যাওয়ার জন্য গাড়ি নেই, তাহলে বলবো তোমরা কিন্তু লাগেজ নিয়ে একটু ওয়েট করবে, কারো পাল্লায় সহজে পড়বে না। যে কেউ শুনতে পেলে বলবে গাড়ি রিজার্ভ করতে হবে, এখন গাড়ি পাওয়া যাবে না। গাড়ি রিজার্ভ করলেই অনেক টাকা বেশি চলে যাবে, একটু ওয়েট করলে শেয়ার গাড়ি ধরে খুব সহজেই পৌঁছাতে পারবে। গাড়ি থেকে আমি নেমে পড়েছিলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ডের সামনে। শিলিগুড়ি বাস স্ট্যান্ডের ঠিক পাশে একটি সোজা রাস্তা চলে এসেছে কিন্তু শিলিগুড়ি জংশন কিংবা শিলিগুড়ি রেলওয়ে স্টেশনের সামনে। এখন আমি শিলিগুড়ি জংশনের সামনে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে এখন ভোরবেলা 5টার ডেমো ধরবো নিউ মাল জংশন যাওয়ার জন্য। এতে আমার টিকিট খরচা লাগলো কিন্তু মাথা পিছু 30 টাকা করে। আচ্ছা, এখানে তোমাদের আরো একটি জিনিস দেখিয়ে দিচ্ছি। দেখো রয়েছে হোটেল শুকতারা ইন্টারন্যাশনাল, তার ঠিক পাশেই 3-4টে কাউন্টার রয়েছে। এটাই কিন্তু স্টেশনের টিকিট কাউন্টার, তোমরা এখান থেকে টিকিটটা কেটে নেবে। আমি এখন সোজা চলে যাব প্ল্যাটফর্মের ভেতরে। শিলিগুড়ি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে ভোরবেলার 5টার ডেমো ট্রেন। এই ট্রেনে করে শিলিগুড়ি স্টেশন থেকে আমার এখন জার্নি হবে নিউমাল জংশন পর্যন্ত। আচ্ছা, তোমরা যদি কলকাতা থেকে ডাইরেক্ট নিউমাল জংশনে যেতে চাও তাহলে বন্ধুরা একটি মাত্রই কিন্তু ট্রেন রয়েছে, সেটা হলো কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যেটা নিউমাল জংশন হয়ে কিন্তু যায়। তবে তোমরা এটাও জানো যে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের যে টিকিট, সেই ট্রেনের টিকিট কিন্তু পাওয়া ভীষণ চাপের ব্যাপার হয়ে যায়। যদি তোমরা কাঞ্চনকন্যা এক্সপ্রেসের টিকিট না পাও তাহলে তোমরা আমার মতো তিস্তা তোরসা ট্রেনে এসে তারপরে তোমরা কিভাবে এনজিপি থেকে শিলিগুড়ি স্টেশনে পৌঁছাবে এবং এখান থেকে টিকিট কেটে কিভাবে নিউমাল জংশনে পৌঁছাবে সেটা তো আমি জানিয়েই দিলাম। তাছাড়াও বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি, এই যে ট্রেনটি রয়েছে এই ট্রেনটি কিন্তু ভোরবেলা একদম 5টার সময় ছাড়ে। আর কেন আমি তিস্তা তোরসা ট্রেন বেছে নিয়েছিলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ভোরবেলার এই ট্রেনটি ধরবো বলে কিন্তু আমি তিস্তা তোরসা ট্রেনটি বেছে নিয়েছিলাম। আর এখানে ট্রেন ট্র্যাকে দাঁড়িয়ে রয়েছে, সোজা আমি ট্রেনে উঠে পড়বো। ঘড়ির কাঁটায় যখন ভোর 5টা বাজে, সঠিক সময় শিলিগুড়ি জংশন থেকে ট্রেন ছেড়ে রওনা দিল গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। শিলিগুড়ি জংশন থেকে নিউমাল জংশন যাওয়ার জন্য আমাদের কিন্তু দুটো বড় বড় টানেলের মাঝখান দিয়ে যাত্রা করতে হয়েছিল। শিলিগুড়ি জংশন থেকে ট্রেন ছাড়ার পরে সবার প্রথম নিউমাল জংশনে এসে ট্রেন দাঁড়ায়। ভোরবেলা 5:56-তে ট্রেন আসার কথা ছিল নিউমাল জংশনে। সেখানে ট্রেন এসে পৌঁছেছে ভোরবেলা 6টার সময়। ট্রেন থেকে আমি নেমে পড়েছি। তবে বন্ধুরা ট্রেন একটু লেট হওয়ার কারণ চারিদিকের পরিস্থিতি বুঝতেই পারছো, প্রচুর কুয়াশা প্রচুর কুয়াশা। যাই হোক, এখন আমাকে কিন্তু সোজা প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে বেরোতে হবে। ট্রেন থেকে আমি যে নেমেছি এখন সামনের দিকে এগিয়ে গিয়ে একদম ওইদিকে মেন গেট রয়েছে, সেই মেন গেট দিয়ে বাইরের দিকে বেরোবো। নিউমাল জংশনের একদম আমি বাইরের দিকে চলে এসেছি। বাইরের দিকে বেরিয়ে আসলে পরে নিউমাল জংশনের সুন্দর একটা বোর্ড দেখতে পারবে। আর স্টেশনের ঠিক উল্টো দিকেই রয়েছে কিন্তু টোটো স্ট্যান্ড। এইখান থেকে এখন মাথা পিছু 20 টাকা ভাড়া দিয়ে শেয়ারে আমি টোটো ঠিক করে নিয়েছি, যাব বাস স্ট্যান্ডে। এখানে টোটো দাঁড়িয়ে রয়েছে, এই টোটোতে আমি কিন্তু লাগেজ তুলে দিয়েছি, এবারে সোজা আমি টোটোতে উঠে বসবো। স্টেশন চত্বরেও টোটোওয়ালা দাদারা বলবে যে টোটো রিজার্ভ করতে হবে। আমি বলবো তাদের কথা একদম শুনবে না, কিছুক্ষণ ওয়েট করলেই শেয়ার টোটো পেয়ে যাবে। গাড়ি রিজার্ভ করতে গেলে কিন্তু খরচাটা বেড়ে যাবে। তাছাড়াও স্টেশন চত্বর থেকে মালবাজার বাস স্ট্যান্ডের দূরত্ব একদম অল্প সময়ের, তোমরা পায়ে হেঁটেও আসতে পারো। তবে সাথে লাগেজ এবং ছোট বাচ্চা থাকলে পায়ে হাঁটাটা সম্ভব না বলে আমি কিন্তু শেয়ার টোটো ধরেছিলাম বাস স্ট্যান্ডে আসার জন্য। সকাল 7টার আগে আমি বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়েছিলাম বলে সবার প্রথম যে 7টার সময় বাস ছাড়ে সেই বাসটাই ধরেছিলাম। টোটো থেকে নামার সাথে সাথেই আমি কিন্তু মালবাজার বাস স্ট্যান্ডে এসে বাস পেয়ে গিয়েছি লাটাগুড়ির নেওড়া মোড় যাওয়ার জন্য। এখানে বাস দাঁড়িয়ে রয়েছে স্টেট বাস করে, এখন সোজা রওনা দেব লাটাগুড়ির নেওড়া মোড়ে। মালবাজার বাস স্ট্যান্ড থেকে সবার প্রথম সকাল 7টার সময় বাস ছাড়ে।
তারপরে কিন্তু পরপর অনেক বাস রয়েছে। তাছাড়াও তোমরা মালবাজার থেকে জলপাইগুড়ি যাওয়ার যে কোনো বাসে উঠলে পরেই নেওড়া মোড়ে নামতে পারবে। তোমাদের শুধু বাস স্ট্যান্ডে গিয়ে বলতে হবে লাটাগুড়ি নেওড়া মোড়ে যাব, তারা সঠিক জায়গায় নামিয়ে দেবে। বেশ খানিকটা পথ গরুমারা ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে বাস কিন্তু আসলো। বাসে বসেই গরুমারা ন্যাশনাল পার্কের বেশ সুন্দর দৃশ্য দেখতে পেলাম। এই ব্রিজটা পার হলেই আমাকে বাস থেকে নামতে হবে। বাস থেকে নেমে পড়েছি আমি নেওড়া মোড়ে। নেওড়া মোড়ে বাস থেকে নেমে সোজা একটা টোটো ঠিক করে নিয়েছি। এখন আমি টোটো ধরে যাব সরস্বতী বস্তিতে। আর পুরো টোটো করে যে আমি যাব, লাগেজ তুলে দিয়েছি, রিশু রয়েছে, ওম রয়েছে, আমার কিন্তু টোটো ভাড়া লাগলো 50 টাকা। মানে আমরা সকলেই যাব, সৌরভও রয়েছে, পুরো টোটোটা রিজার্ভ করে নিয়েছি, খরচা হলো 50 টাকা। চলো তাহলে এখান থেকে বেরোনো যাক সরস্বতী বস্তির দিকে। গরুমারা ন্যাশনাল পার্ক কিংবা লাটাগুড়ির নেওড়া মোড়ের আশেপাশে রোডের ওপরে প্রচুর হোমস্টের ব্যবস্থা রয়েছে, তবে এইখানে কিন্তু হোটেলের সংখ্যাটা অনেকটাই কম। ডুয়ার্স ভ্রমণে আসার আগে আমি একটু রিসার্চ করেছিলাম যাতে ডুয়ার্স ভ্রমণে এসে একটু কম খরচায় ডুয়ার্সটা ঘুরতে পারি, তাই আমি যেখানে স্টে করব এই জায়গাটা কিন্তু নিজে খুঁজে বের করেছি। যাদের ডুয়ার্স ভ্রমণের ইচ্ছে আছে তবে খরচার ভয়ে পিছিয়ে যাচ্ছ, তারা কিন্তু ফুল ভিডিওটি ওয়াচ করতে পারো। টোটো থেকে নেমে পড়লাম ফাইনালি আমার গন্তব্যস্থলে। এতক্ষণ ধরে জার্নি করছিলাম এখানে আসার জন্যই। দারুণ সুন্দর একটা প্রকৃতির মাঝে রয়েছে হোমস্টে, নামটা অবশ্যই বলবো। তার আগে আশেপাশের একটু ভিউটা দেখো, চারিদিকে শুধু সবুজে ঘেরা অপরূপ সুন্দর প্রকৃতির সৌন্দর্য দেখতে পারবে। তার সাথে কিন্তু অসাধারণ কিছু পাখির ডাক, তার সাথে রয়েছে জঙ্গল। এই জঙ্গলের মাঝে চা বাগানের মাঝে রয়েছে একটি হোমস্টে। হোমস্টের নাম হলো সৃজা হলিডে ভাইবস কলকাতা। এখানে আজকে আমি রাত্রেবেলাটা কাটাবো এবং এখন সোজা চলে যাব আমি রুমের ভেতরে। রুমটা কেমন করে সাজানো, কি কি রয়েছে সেইগুলো আগে দেখিয়ে দেব, তারপরে ফ্রেশ হয়ে আশেপাশে সুন্দর এরিয়াটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। রুমের ভেতরে চলে এসেছি আর আমি এখন কিন্তু ফার্স্ট ফ্লোরের রুমগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট ফ্লোরটা কিন্তু বাইরের দিকটা পুরোটাই কাঠের তৈরি এবং ভেতর দিকটা কিন্তু মানে বেতের তৈরি। ভীষণ সুন্দর করে রুমগুলো সাজানো। তবে আমি যে রুমটা নিয়েছি সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই রুমে রয়েছে বড় একখানা বেড, বেডে রয়েছে 3টে বালিশ, একটি টাওয়াল এবং ছোট্ট একটা সাবান, রয়েছে 2টো ব্ল্যাঙ্কেট। এই সাইডে রয়েছে বড় জানলা, তোমরা বাইরের দিকের ভীষণ সুন্দর ভিউ দেখতে পারবে। এই বেডের পাশে কিন্তু এই সাইডে রয়েছে আরো একটি জানলার ব্যবস্থা। আচ্ছা, বড় বেডের ঠিক উল্টো দিকে রয়েছে আরো একটি সিঙ্গেল বেড। এই বেডেও ব্ল্যাঙ্কেট এবং একটি বালিশ রয়েছে। তোমাদের যে বললাম বেতের তৈরি, দেখো কি সুন্দর বেতের তৈরি। রুমটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর এখানে রয়েছে ছোট্ট একটা টি টেবিল, এখানে জলের জগ রয়েছে, 2টো গ্লাস রয়েছে, সুইচ বোর্ড রয়েছে, লাইট, পাখা সমস্ত কিছু আছে। আচ্ছা, এই সাইডে রয়েছে রুমের ভেতরেই এটা বেসিন, আয়নার ব্যবস্থা। এবারে ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দেব। রুমটাও বেশ বড় আর সেই অনুযায়ী কিন্তু ওয়াশরুমটাও অনেকটা বড়। বালতি, মগ, হ্যান্ড শাওয়ার, শাওয়ার, জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার সমস্ত কিছু রয়েছে। তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর আমি 4 বেডরুমটা নিয়েছি এই কারণেই, কারণ রিশু, ওম, সৌরভ সকলেই আছে, তাই আমি 4 বেডরুমটা নিলাম। আচ্ছা বন্ধুরা, এখানে কিন্তু আরো কয়েকটি রুম রয়েছে, তবে তোমাদের বলে দিচ্ছি থাকার মতো ক্যাপাসিটি রয়েছে 12 থেকে 13 জনের মতো। আশেপাশের পরিবেশটাও তোমাদের ঘুরিয়ে দেখাবো। তার আগে অনেকটা দূর জার্নি করেছি, আগে ফ্রেশ হব। ফ্রেশ হয়ে পুরো রেডি হয়ে গিয়েছি। আর রুম থেকে বসেই, যেহেতু পুরো জঙ্গলের মাঝে রয়েছে হোমস্টেটা, তাই রুম থেকে বসেই না চারিদিকে জঙ্গল থেকে ময়ূরের যে ডাকগুলো শুনতে ভীষণ ভালো লাগছে।
তো আমি এখানে যে কাকু দেখাশোনা করে সেই কাকুর কাছে জিজ্ঞেস করলাম। কাকু বলল যে যাও এখান থেকে ঘুরে আসো, চা বাগান রয়েছে, জঙ্গল রয়েছে, প্রচুর ময়ূর দেখতে পারবে। তবে ময়ূরকে ক্যামেরা বন্দি করা বন্ধুরা ভীষণ চাপের ব্যাপার, তবুও আমি ঘুরতে গিয়ে চেষ্টা করব, যদি ময়ূরগুলো আমি ক্যামেরা বন্দি করতে পারি অবশ্যই কিন্তু তুলে ধরবো। আর এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তা দিয়ে এখন সোজা চলে যাব জঙ্গলের দিকে। চলো জঙ্গল প্রাঙ্গণটা ঘুরিয়ে নিয়ে আসি, বেশ মজা হবে। এইদিকে হলো আমাদের হোমস্টে। হোমস্টে থেকে বাইরের দিকে বেরিয়ে আসলে পরে দারুণ সুন্দর চা বাগান, এত সুন্দর ময়ূরের ডাক এই মাত্র শুনলাম বন্ধুরা, মন ভরে যাচ্ছে। আর এই হলো প্রাণ খোলা, দেখো কত বড় চা বাগান। গরুমারা ন্যাশনাল পার্কের ভেতরে এমনই একটি জায়গায় আমি স্টে করেছিলাম যে হোমস্টের আশেপাশে শুধু চা বাগান এবং জঙ্গল দেখতে পারবে। ছেলেকে নিয়ে যখন ঘুরতে বেরিয়েছিলাম বন দপ্তর কর্মীরা আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি কোথায় আছি। আমি যখন বললাম যে আমি এই হোমস্টেতে স্টে করেছি, তারপরে আমাকে বলেছিল তোমরা জঙ্গল ঘুরতে এসেছো ভালো কথা, কিন্তু সাবধানে ঘুরবে, কারণ যেহেতু খোলা একদম জঙ্গল এরিয়া, তাই যখন তখন যে কোনো জীবজন্তু বেরিয়ে আসতে পারে, আর সাথে যেহেতু বাচ্চা আছে একটু সাবধানে তোমরা ঘোরাফেরা করবে। হাঁটতে হাঁটতে আমি কিন্তু পুরো ব্রিজটা পার করে এপারে চলে এসেছি। আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি নেওড়া ব্রিজের সামনে। আর এই জায়গাটাকে অনেকে কিন্তু বলে লাল পুলো, তবে এই যে নদীটা বয়ে যাচ্ছে নদীটার নাম কিন্তু নেওড়া নদী। এটা এখানে এসেই আমি জানতে পারলাম। এখানকার ভিউটা ভীষণ ভীষণ সুন্দর। ব্রিজের ওপর থেকে চারিদিকের ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে নামতে পারো, নামার রাস্তা রয়েছে, নিচে নেমে জলে নেমে মজা করতে পারো। তবে আমি যেহেতু দুটো ছেলেকে নিয়ে এসেছি আমি আর এখন এই মুহূর্তে নামছি না, এখন সোজা এদিকে আমি রওনা দেব। গরুমারা ন্যাশনাল পার্ক এবং নেওড়া ন্যাশনাল পার্কের মাঝখান দিয়ে রয়েছে রেল লাইনের ট্র্যাক, যে রেল লাইনের ট্র্যাকের ওপর দিয়ে দিনে দুবার ট্রেন যায়। একটি ট্রেনে আমি জার্নি করেছি, সেই জার্নির ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চেষ্টা করব পৌঁছে দেওয়ার, যে ট্রেনে জার্নি করলে পরেও তোমরাও কিন্তু গরুমারা ন্যাশনাল পার্কের সুন্দর ভিউ দেখতে পারবে। বাইরে থেকে ঘুরে এসে স্নান করলাম, রেডি হলাম, আর তারই মধ্যে কেয়ারটেকার কাকু যে রয়েছে তিনি বললেন যে দুপুরের খাবার দাবার পুরো রেডি। তো আমিও কিন্তু রেডি হয়ে চলে এসেছি দুপুরের খাবার খেতে। দুপুরের খাবারে কি কি থাকছে সেটা তো জানাবো, তার আগে বলে দিই আমি যে হোমস্টেতে স্টে করেছি এখানে কিন্তু ডাইনিং প্লেস রয়েছে। তবে কাকুর কাছে একটু রিকোয়েস্ট করলাম যে দিনের বেলা যদি একটু খোলা প্রকৃতির মাঝে বসে খাবারটা খাওয়া যায় তাহলে বেশ ভালো হয়। তাই আমার কথা অনুযায়ী কিন্তু গার্ডেন প্লেসে এখানে কাকুর টেবিল চেয়ার পেতে দিয়েছে। দুপুরের খাবারে যা যা রয়েছে কাকু একে একে এনে টেবিলে সাজিয়ে দিচ্ছে। আমার দুই ছেলে এখানে এসে ভীষণ মজা করেছে, একটু ওদেরকে শুধু দেখবে। এদিকে খাবার চলে এসেছে কিন্তু দুজনে নিজেদের মতো খেলতে ব্যস্ত রয়েছে। আজকে দুপুরের খাবারে রয়েছে সাদা ভাত, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, পালং শাক, বিভিন্ন ধরনের সবজি দিয়ে একটা তরকারি, চাটনি, মাছের ঝোল, ডাল, স্যালাড। কাকু কিন্তু বেশ সুন্দর করে এখানে বলে ভাত, ডাল, সবজি সমস্ত কিছু দিয়েছে। এখানে বেগুন ভাজাও এক্সট্রা রয়েছে। তবে আমি আমার মতো করে প্লেটে নিয়ে সাজিয়ে তোমাদের শুধু দেখিয়ে দিলাম। এবারে খাবারগুলো টেস্ট করে দেখবো খাবারগুলো খেতে কেমন হয়েছে। এইখানে দুপুরের খাবারে অনেক কিছুই রয়েছে। সবার প্রথমে আমি পালং শাকটা খেয়ে দেখলাম। পালং শাকটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল, আর পালং শাকটা আমার ছেলের মুখেও ভীষণ ভালো লেগেছিল। তারপরে আমি মাছটা খেয়ে দেখলাম, মাছটা কিন্তু একদম টাটকা, তাই টাটকা মাছ বলে মাছের ঝোলটাও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। চলো তাহলে প্রত্যেকটা খাবার তাড়াতাড়ি করে ফিনিশ করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দুপুরবেলার খাবার দাবার শেষ করে এখন আমি বেরিয়ে পড়ছি। ডুয়ার্স ভ্রমণের কিছু সাইট সিন রয়েছে, সেইগুলো আমি টোটো করে কিন্তু ঘুরে দেখব। আমাদের হোমস্টে এখানে দেখা যাচ্ছে, হোমস্টে থেকে একদম সামনের দিকে এগিয়ে চলে এসেছি। এখানে টোটোওয়ালা দাদা কিন্তু গাড়ি নিয়ে হাজির হয়ে গিয়েছে, আমার বড় ছেলে উঠে পড়েছে। তবে কোথায় কোথায় ঘুরছি আমি ঘুরবো, তার সাথে প্রত্যেকটা জায়গার ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছাতে থাকবো। প্রথমে তোমাদের দেখালাম গরুমারা ন্যাশনাল পার্ক এবং নেওড়া ন্যাশনাল পার্কের মাঝখান দিয়ে রয়েছে রেল লাইনের ট্র্যাক।
এখন তোমরা যে দেখছো এটা কিন্তু মেন রোড, হাইওয়ে তোমরা বলতে পারো। এই হাইওয়ের এক সাইডে রয়েছে নেওড়া ন্যাশনাল পার্ক, অপর সাইডে রয়েছে গরুমারা ন্যাশনাল পার্ক। দু সাইডে দুটো জঙ্গল আমরা প্রথমে টোটো করে ঘুরে দেখেছিলাম। হঠাৎ করেই দেখলাম টোটোওয়ালা কাকু টোটো দাঁড় করিয়ে দিয়েছে, আর এই সুন্দর মুহূর্ত ক্যাপচার করেছিল সৌরভ। প্রথমে আমি বুঝতেই পারিনি, যখন পেছন ঘুরে তাকিয়েছি তখন দেখলাম কি দারুণ লাগছে এই বড় হাতিকে দেখতে। আসলে চিড়িয়াখানায় গিয়ে আমরা খাঁচায় বদ্ধ করা হাতি দেখি, এইভাবে যে ন্যাশনাল পার্কের ভেতরে মেন রোড দিয়ে এপার থেকে ওপার হাতিকে যাওয়া আসা করতে দেখব, সেটা আমি কোনোদিনও ভাবতেই পারিনি। প্রথমের দিকে সত্যি কথা বলতে এক ঝটকায় আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম কাকু আমাদেরকে অনেক জায়গায় হাতির পায়ের ছাপ দেখিয়েছিল। তারপরে কাকু গল্প শুনিয়েছিল বাড়ির সামনে কাকু টোটো দাঁড় করানো ছিল, খালি টোটো একবার হাতিতে এসে উল্টে দিয়েছিল। তবে এইসব কথাগুলো শুনে একটু তো ভয় লাগারই কথা। তবে সৌরভ হাল ছাড়েনি, হাতির পেছন পেছন গিয়ে আস্তে আস্তে করে হলেও পুরো কিন্তু সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করেছে, যার কারণে ন্যাশনাল পার্কের ভেতরে এইভাবে হাতি ঘুরে বেড়ানোর সুন্দর মুহূর্ত তোমাদের কাছে পৌঁছাতে পারলাম। তবে এইবার মনে হচ্ছে যে হ্যাঁ, ডুয়ার্স ভ্রমণ আমার সার্থক হলো। হাতির দর্শন পেয়ে যখন এগিয়ে যাচ্ছিলাম আমার গন্তব্যস্থলে যাওয়ার জন্য, হঠাৎ করে আবার একটি জিনিস চোখে পড়লো, যেটা আবারও তোমাদের সামনে তুলে ধরলাম। সাইট সিন ঘুরতে ঘুরতে আমি হঠাৎ করেই গাড়ি দাঁড় করিয়ে কাকুর কাছে একটু জিজ্ঞেস করব, কিছু একটা করছে। আমার মনে হলো যে একটু জিজ্ঞেস করি। কাকু একটু ঘুরে বলো তো, এটা কি করছো তুমি? এটা ফুল তুলতেছি। ফুল তুলছো? এটা কি গাছ? চা গাছ। হুম। আর ওই যে ওইদিকে চা গাছগুলো, ওইগুলো কেটে দেওয়া হয়েছে বলে ওইগুলো বলছে ছোট, আর এই গাছটা কাটা হয়নি বলে চা গাছটা এতটা বড় হয়ে গিয়েছে। আর চা গাছের মধ্যে ফুল ধরেছে, সেই ফুলগুলো রান্না করে খাবে, তাই তো? রান্না করে নাকি খাবে? একটু ফুলটা দেখাও, ফুলটা কেমন? আচ্ছা, এই যে এই হলো ফুল, এটা হলো চা গাছের ফুল, আর এটা নাকি বাড়িতে নিয়ে গিয়ে রান্না করে খাওয়া হবে। বা বেশ ভালো। এই সব জিনিসগুলো কোথায় পাবে? একবার এই কারণেই কিন্তু তোমাদের আসতে হবে ডুয়ার্স ঘুরতে। ভীষণ সুন্দর পরিবেশ। চলে এলাম আমি নেওড়া নদীটা একদম কাছ থেকে দেখার জন্য। এখানে দেখো জলটা বয়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে। আর এই নদীর নাম কিন্তু নেওড়া নদী, যেটা আমি সকালবেলা তোমাদেরকে ব্রিজের ওপর থেকে দেখিয়েছিলাম। এখন একদম কাছে চলে এসেছি। জলটা এতটা স্বচ্ছ, এতটা পরিষ্কার, পুরো জলের নিচে যে পাথরের রোয়াগুলো রয়েছে সেইগুলো কিন্তু পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে, কি দারুণ লাগছে। এইদিকে দেখো প্রচুর গেস্টরা এসছে, আর তোমরা যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসতে চাও তোমরা কিন্তু এখানে এসে পিকনিকও করতে পারো। আর এখানকার আশেপাশের কিছু অঞ্চলের মানুষজন এসে পিকনিক করছে, বেশ ভালো লাগছে, জায়গাটা বেশ জমজমাট। আর হাতে কিন্তু বন্ধুরা এখনো আমার কাছে রয়েছে সেই চা গাছের ফুলটা, কি সুন্দর লাগছে দেখতে। এখন যে এরিয়াটা দেখছো এটা কিন্তু ব্ল্যাক পেপারের নার্সারি। সহজ ভাষায় বলা যেতে পারে গোলমরিচের চাষ হচ্ছে। তবে লম্বা গাছগুলো কিন্তু নয়, লম্বা গাছগুলোকে জড়িয়ে যে লতা পাতা গাছগুলো হয়েছে সেইগুলোই কিন্তু গোলমরিচের গাছ। প্রত্যেকটা গাছেই কিন্তু ফল ধরেছে। আর বাইরে থেকে তোমরা এরিয়াটা দেখতে পারবে, ভেতরে যেতে পারবে না। চলে এলাম আমার পরবর্তী গন্তব্যস্থলে। চলে এলাম বিশাল বড় এক চা বাগান ঘুরে দেখার জন্য। বন্ধুরা একটু ভেতরের দিকে যাব, তারপরে ভিউটা তুলে ধরবো। মানে এ প্রান্ত থেকে ও প্রান্ত, এ প্রান্ত থেকে ও প্রান্ত, যেদিকেই তাকাবে সেদিকেই শুধু চা বাগান তোমরা দেখতে পারবে। তাছাড়াও আরো একটি কথা না বললেই নয়, আমি যে টোটোওয়ালা কাকুর সাথে ঘুরছি তিনি কিন্তু ভীষণ ভালো একজন গাইড। আমি চেষ্টা করেছি আমার মতো করে সমস্ত জায়গাগুলো, যে জায়গাগুলো আমি ঘুরছি সেই সব জায়গাগুলোর কিছু কিছু ইনফরমেশন তোমাদের কাছে তুলে ধরার। তবে ভালো করে ডিটেলসে যদি তোমরা জানতে চাও, তোমরা ডুয়ার্স ভ্রমণে আসলে পরে টোটোওয়ালা কাকুর সাথে কিন্তু যোগাযোগ করে ঘুরতে পারো। এত সুন্দরভাবে প্রত্যেকটা জায়গার ডিটেলস বলছে, তোমাদের শুনতে ভীষণ ভালো লাগবে। আমি কিন্তু এইসব জিনিসগুলো একটু বেশি পছন্দ করি। আচ্ছা, এইবারে আসি চা বাগানের বিষয়ে। দেখো চা বাগান, কত বড় চা বাগান। চা বাগানের মাঝে মাঝে কিন্তু রয়েছে দু চারটে করে গোলমরিচের গাছও। আচ্ছা, এখানে তোমরা অনেক গোলমরিচের গাছ দেখতে পারবে। আর এই হলো চা বাগান, কি দারুণ লাগছে দেখতে।
সাইট সিন ঘুরে চলে এসেছি আমি হোমস্টেতে। আর আমি যে হোমস্টেতে স্টে করেছি, হালকাভাবে সন্ধেবেলার পর থেকে আলো জ্বলে উঠেছে, দেখতে দারুণ লাগছে। আর পুরোটাই কিন্তু পুরো ঘন জঙ্গলের মাঝে আমাদের এই ছোট্ট হোমস্টেটা। বন্ধুরা, আরো একটি কথা বলবো, সন্ধেবেলা যেরকম আলো জ্বলে উঠেছে দেখতে তো ভালো লাগছে, তার সাথে চারিদিকে কিন্তু ঝিঝি পোকার ডাক, তার সাথে প্রত্যেকটা গাছে, বড় বড় গাছে বসে রয়েছে কিন্তু ময়ূরগুলো। তাদের মাঝে মধ্যে যে আওয়াজগুলো শোনা যাচ্ছে, দেখতে এবং শুনতে ভীষণ ভালো লাগছে। চারিদিকে দেখো ঘন কুয়াশা, মাঝখানে আমি বসে রয়েছি, বাইরের ভিউ দেখছি। এবারে আসি চিকেন পকোড়ার বিষয়ে। আমি যখন দুপুরবেলা খাবারগুলো খাচ্ছিলাম, সেই সময় কাকুকে বলে দিয়ে গিয়েছিলাম যে সন্ধেবেলা স্ন্যাক্সে যাতে চিকেন পকোড়া বানিয়ে রাখা হয়। তো সেই অনুসারেই কাকু কিন্তু আমরা ঘুরে আসার সাথে সাথেই দিয়ে দিল আমাদেরকে চিকেন পকোড়া। আর এটা আমি এক্সট্রা ভাবে অর্ডার করেছি। তোমরাও চাইলে এরকম এক্সট্রা ভাবে বিভিন্ন ধরনের খাবার অর্ডার করতে পারো, কাকু বানিয়ে দেবে। তবে চেষ্টা করবে দুপুরবেলা যখন খাবার দাবার খাবে বা একটু আগে থেকে জানিয়ে দেওয়ার জন্য, তাহলে যারা খাবারগুলো বানাবে তাদের খাবার বানাতে একটু সুবিধে হবে। আর আরো একটি কথা বলবো, যদি তোমরা ভাবো এত সুন্দর চারিদিকে ভিউ, গার্ডেনের মাঝখানে বসে যদি একটু চিকেন বারবিকিউ এর ব্যবস্থা পাওয়া যেত তাহলে বেশ ভালো হতো। তবে পুরোটাই যেহেতু ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে, তাই এখানে কিন্তু একদম ওপেনলি আগুন জ্বালানোটা নিষিদ্ধ রয়েছে, তাই তোমরা এখানে বারবিকিউ এর কোনো ব্যবস্থা পাবে না। তো যাই হোক, এবারে মানে চোখের সামনে খাবারগুলো রয়েছে, দেরি না করে খাওয়াটা টেস্ট করে দেখি খেতে কেমন হয়েছে। আচ্ছা, তোমাদের একটি কথা বলি, সন্ধেবেলা এক্সট্রা ভাবে চিকেন পকোড়া যদি না নাও, তাহলে কিন্তু সন্ধেবেলা স্ন্যাক্সে চা, কফি এবং তার সাথে কিছু একটা খাবার থাকে। যেহেতু আমি চিকেন পকোড়া অর্ডার করেছিলাম, তাই সন্ধেবেলা স্ন্যাক্সটা নিইনি। চিকেন পকোড়া এক্সট্রা ভাবে অর্ডার করেছিলাম, 500 গ্রাম, দাম পড়েছিল 300 টাকা। আর চিকেন পকোড়াটা খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। সন্ধেবেলার স্ন্যাক্স খাওয়ার পরে একটু আমি রুমে গিয়ে রেস্ট নিয়েছিলাম, কারণ ওম ঋষু দুজনেই আছে, ওদের দুজনকে নিয়ে সারাদিনটা বেশ ঘোরাঘুরি করেছি, ওরাও একটু টায়ার্ড হয়ে গিয়েছিল। তবে এখন প্রায় অনেকটা রাত হয়ে গিয়েছে আর রাতের খাবার দাবারও পুরো রেডি, তাই চলে এসেছি আমি কিন্তু ডাইনিং প্লেসে। বেশ সুন্দর এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, এখানে বসে তোমরা দুপুরের খাবার কিংবা রাতের খাবার খেতে পারো। আচ্ছা, রাতের খাবারে কি কি রয়েছে সেটা আগে বলে দিই। সাদা ভাত, সবজি, ডাল, চিকেন কষা, আলু ভাজা, এখানে রয়েছে স্যালাড, আর এইখানে হটপটে আছে রুটি। যদি তোমরা রুটি খাও রুটিরও ব্যবস্থা পেয়ে যাবে, ভাত যদি খেতে চাও ভাতেরও ব্যবস্থা পেয়ে যাবে। সৌরভ রুটি খাবে দেখে হটপটে রয়েছে ওর জন্য রুটি, আর আমি ভাত খাবো তাই কিন্তু এখানে ভাত রয়েছে। তবে রুটি খেলে পরে অবশ্যই কিন্তু তোমরা একটু আগে থেকে জানিয়ে দেবে। তাছাড়াও দুপুরবেলা যখন খাবারগুলো খাবে তখনই কাকু জিজ্ঞেস করে নেবে যে রাতের খাবারে তোমরা ভাত কিংবা রুটি নিতে চাইছো কিনা, সেটা তোমরা জানিয়ে দিলে পরেই হয়ে যাবে। খাবারগুলো খেয়ে টেস্ট করে দেখি খেতে কেমন হয়েছে। সবার প্রথমে একটু চিকেন কষাটা ট্রাই করব। কেয়ারটেকার কাকুর কথা না বললেই নয়, যে কথাটা আমাকে বলতেই হবে। উনি এত ভালো একজন মানুষ, উনি একা হাতে প্রত্যেকটা খাবার রেডি করেছেন, টাইমে প্রত্যেকজনকে খাবার দিয়েছেন। এত ভালো সার্ভিস আমি কোথাও দেখিনি। তাছাড়াও প্রত্যেকটা খাবার আমি টেস্ট করে দেখেছি, প্রত্যেকটা খাবার আমার মুখে তো বন্ধুরা বেশ ভালো লেগেছে। আমাকে বিশ্বাস করে তোমরা এখানে যেতে পারো। খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, সকালবেলা ঘুম ভেঙেছিল ময়ূরের ডাকের আওয়াজ শুনে। গ্রামাঞ্চলের দিকে গেলে পরে সম্ভবত গরুর ডাক কিংবা মুরগির ডাক শুনে কিন্তু ঘুম ভাঙে, এইখানে কিন্তু ময়ূরের ডাক শুনে তোমাদের ঘুম ভাঙবে। গুড মর্নিং বন্ধুরা, নেক্সট ডে সকাল সকাল একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি আশেপাশের ভিউগুলো দেখার জন্য। সকালবেলা ঘুম থেকে উঠেই জানলাটা খুলেছি, চারিদিকে শুধু ময়ূরের ডাক আর ঝাঁকে ঝাঁকে ময়ূর। এখনো আমার চোখের সামনে কিন্তু ঝাঁকে ঝাঁকে ময়ূর গাছে যেরকম বসে রয়েছে তেমনি ধান খেতে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে ময়ূরগুলো কি করে বুঝে যাচ্ছে অনেকটা দূরে আমি দাঁড়িয়ে রয়েছি, তাও কিন্তু একটু আওয়াজ পেলে পরেই সরে যাচ্ছে। দেখো ওই কোণে একটা গাছের মধ্যে এবং সারিবদ্ধভাবে কিন্তু ময়ূরগুলো দাঁড়িয়ে রয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছে। আর এইদিকেও যেরকম রয়েছে ধান ক্ষেত, এইদিকে নাকি বলছে যে প্রায় মাঝে মধ্যেই হাতি চলে আসে। আরো একটি ইন্টারেস্টিং ব্যাপার, রাত্রেবেলা আমরা তো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, পরে ঘুম থেকে উঠে সকালবেলা আমাদের হোমস্টের কাকু বলছে রাত্রেবেলা হোমস্টের পেছনেই কিন্তু লেপার্ড দেখা গিয়েছিল।
তবে ক্যামেরা বন্দি করতে পারিনি, কারণ রাত্রেবেলাটা ঘুটঘুটে অন্ধকার থাকে, তো ক্যামেরা বন্দি করা ভীষণ চাপের ব্যাপার। এখন একটু যাবোই চা বাগানের দিকে ঘুরতে, চা বাগানের এরিয়াটা আমি ঘুরে আসি। আর অজস্র এই বড় বড় গাছগুলোতে পরিযায়ী পাখিদের ডাক শোনা যাচ্ছে। দারুণ লাগছে কিন্তু ভিউটা ভোরবেলার দিকে। একটু দেখো, দুটো বড় বড় গাছের মাঝখান দিয়ে সূর্যি মামা কি সুন্দর দেখা দিয়েছে, কি দারুণ লাগছে দেখতে। যারা ভাবছো ডুয়ার্সে আসলে পরে প্রচুর টাকা খরচা, অনেক অনেক টাকা খরচা হবে, না বন্ধুরা, আমি ঠিক যেইভাবে ডুয়ার্সটা ঘুরলাম, তোমরা একটা বার এসে এইভাবে ঘোরো, দেখবে অনেক কম খরচায় ডুয়ার্স ভ্রমণ তোমাদেরও হবে। আর তোমরা নিরাশ হয়ে বাড়ি ফিরবে না। একদম পুরো এখানকার প্রত্যেকটা জিনিসের ফিলিংস এবং প্রত্যেকটা জায়গা ভীষণ সুন্দর করে ঘুরে তারপরে কিন্তু বাড়ি ফিরবে, এটা আমি তোমাদের কথা দিচ্ছি। তবে আরো একটি দারুণ ব্যাপার বন্ধুরা, আমি যে হোমস্টেতে স্টে করেছিলাম সেই হোমস্টে থেকে কিন্তু দারুণভাবে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা ভিউ। যদি ওয়েদার ভালো থাকে তোমরা দারুণভাবে কাঞ্চনজঙ্ঘারও দর্শন পাবে। তবে আমি যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু চারিদিকে প্রচুর কুয়াশা ছিল, তাই আমার দেখা সম্ভব হয়নি। ভোরবেলা বাইরে ঘুরতে বেরিয়েছিলাম, ঘুরে আমি চলে এলাম হোমস্টেতে। আর আসার সাথে সাথেই কাকু কিন্তু সকালের জল খাবার পুরো রেডি করে রেখেছে, তাই আমি হাতে নিয়ে নিয়েছি সকালের জল খাবার। এখানে গরম গরম ফুলকো লুচি, ডিম সেদ্ধ, সাদা আলুর তরকারি, দারুণ হবে সকালের জল খাবারটা। খেয়ে টেস্ট করে দেখি খেতে কেমন হয়েছে। মুখের সামনে এত লোভনীয় খাবার, তাই দেরি না করে তাড়াতাড়ি করে খাবারটা আগে মুখে দিই। তবে বন্ধুরা, আমি যে হোমস্টেতে স্টে করেছিলাম এখানে সকালের জল খাবার, দুপুরের খাবার, সন্ধ্যেবেলা স্ন্যাক্স, রাতের খাবার এবং থাকা প্লাস খাওয়া দুটো মিলিয়ে আমার খরচা পড়লো কিন্তু মাথা পিছু 1050 টাকা। মাত্র এক রাত দুদিনে দারুণ সুন্দরভাবে ঘুরে দেখলাম আমি ডুয়ার্স। সত্যি কথা বলতে ডুয়ার্স ভ্রমণে এসে আমি নিজেও বুঝতে পারিনি এত কম সময়ের মধ্যে এতগুলো জায়গা ঘুরতে পারবো। আমার কিন্তু ডুয়ার্স ভ্রমণটা বেশ ভালো কাটলো। আচ্ছা, যাদের হাতে সময় কম এবং কম টাকা খরচা করে ডুয়ার্স ভ্রমণ করতে চাইছো, তারা আমার এই ভিডিওটি দেখে এইভাবে কিন্তু ডুয়ার্স ভ্রমণটা করতে পারো। এবারে বেশ কিছু ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে দেব। যাদের হাতে সময়টা একটু বেশি আছে তারা হোমস্টেতে থেকে তোমরা ঘুরতে পারো 7 পয়েন্ট, ঘুরে দেখতে পারো জঙ্গল সাফারি, তার সাথে তোমরা ট্যুর প্ল্যান করতে পারো কিন্তু লাভা রিসর্টেরও। যদি তোমাদের মাথায় এইসব প্ল্যানগুলো থাকে তার জন্য কিন্তু হোমস্টের ওনারের সাথে যোগাযোগ করতে হবে। যেই নাম্বারে যোগাযোগ করবে সেই নাম্বারটা ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব। আচ্ছা, আমি হোমস্টে থেকে সোজা চলে যাব স্টেশনে। আমি লাটাগুড়ি স্টেশন থেকে ডুয়ার্সের কিছু সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে পৌঁছাবো শিলিগুড়িতে। আর আমি যদি লাটাগুড়ি স্টেশন থেকে পৌঁছাই শিলিগুড়িতে ট্রেনে করে, তার একটি ভিডিও যদি বানাই অবশ্যই কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেবো। তোমরাও কিন্তু এইভাবে ডুয়ার্স ঘুরতে ঘুরতে যেতে পারো শিলিগুড়িতে ট্রেন ধরার জন্য। বন্ধুরা, ডুয়ার্সের এই পুরো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা যদি কেউ এইভাবে ঘুরে থাকো সেটাও বলতে পারো। বন্ধুরা, নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি, তারা এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই বলবো ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে নিও। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের তো অসংখ্য ধন্যবাদ, তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।